আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আরিয়ান আহমেদ, ইনস্ট্রাক্টর অফ ফিউশনোলজি। তো আজকে আমরা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হাইব্রিডাইজেশন। তো এটা নিয়ে আমরা একটু ডিটেলসে এটা কভার করার চেষ্টা করব। তো হাইব্রিডাইজেশন কি, এটা আমাদের আগে বুঝতে হবে। তো হাইব্রিডাইজেশন হলো বিক্রিয়ার সময় কোনো পরমাণুর যোজ্যতা স্তরের, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের যে বিভিন্ন অরবিটাল সমূহ আছে, এগুলো মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সংকরিত অরবিটাল তৈরি করবে। এটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখা লাগে, সেটা হচ্ছে H = হাফ বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে ভি সমান ভ্যালেন্স ইলেকট্রন, তার সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে সেটার পরিমাণ। পর এক্স হচ্ছে একযোজী পরমাণু, মানে ওই যৌগে কতগুলো একযোজী পরমাণু আছে তার সংখ্যা। এরপর সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, আর এ হচ্ছে অ্যানায়ন চার্জ। তো আমাদের এই ভ্যালেন্স ইলেকট্রন বের করার জন্য একটা শর্টকাট আছে, যেমন গ্রুপ 14 ক্ষেত্রে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন আসে হচ্ছে 4। গ্রুপ 14 কারা কারা আছে? কার্বন, সিলিকন, ইটিসি। এরপরে আমাদের গ্রুপ 15 ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন আসে হচ্ছে 5। গ্রুপ 16 ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন আসে হচ্ছে 6। তো এটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস। এটা হচ্ছে অক্সিজেন, সালফার। এরপরে গ্রুপ 17 ক্ষেত্রে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন আসে হচ্ছে 7। এখানে হচ্ছে ফ্লোরিন আছে, ক্লোরিন, ব্রোমিন, অর্থাৎ হ্যালাইড যেগুলো সেগুলো, আয়োডিন। এরপর গ্রুপ 18 ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন আসে হচ্ছে 8। এগুলো হচ্ছে জেনন। তো আমাদের এইটুকু মনে রাখতে হবে যে যেই গ্রুপে সেইটার লাস্টের সংখ্যাই হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট ভ্যালেন্স ইলেকট্রন বের করার জন্য। তো এখানে আরেকটা সূত্র আমাদের যেটা লাগে সেটা হচ্ছে লন পেয়ার বের করা, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন কতগুলো আছে সেটা বের করার যে সূত্র, সেটা H - X - D। H মানে হচ্ছে হাইব্রিডাইজেশন অরবিটাল, তো সংকরায়িত অরবিটাল। X হচ্ছে একযোজী পরমাণু, ডি হচ্ছে দ্বিযোজী পরমাণু, কেন্দ্রীয় পরমাণু ব্যতীত। মানে কেন্দ্রীয় পরমাণু ব্যতীত যদি অন্য কোনো দ্বিযোজী পরমাণু থাকে সেটা এখানে হিসাব করা হবে। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন হয়, যেমন sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন, এরপর sp3d। এরপর আমরা আস্তে আস্তে করে আলোচনা করা শুরু করি। যেমন sp3 এর ক্ষেত্রে কি হয়, এখানে একটা s পরমাণু, একটা s অরবিটাল ও 3টা p অরবিটাল মিলে এই সংকরায়িত অরবিটাল তৈরি করে। আর sp3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 109.5 ডিগ্রি। তো আমরা sp3 এর একটা উদাহরণ দেখি, যেমন এখানে আসতে পারছে মিথেন। মিথেনের ক্ষেত্রে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হবে এটা কত, গ্রুপ 14, সুতরাং ভ্যালেন্স ইলেকট্রন হবে হচ্ছে 4। তো আমরা H এর সূত্র থেকে বের করতে পারি H = V + X - C + A। তো এখানে চার্জ নাই কোনো, ওই জন্য আমার এগুলো লাগবে না। তো হাফ ইন্টু 4 + 4, তো এখানে আসবে হচ্ছে 4। সুতরাং sp3 অরবিটাল, এটা যেহেতু এখানে 4টা আছে আর এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রনও নাই, তাই আমাদের ওইটা বের করা লাগবে না। তো এই ক্ষেত্রে যেহেতু sp3, এর জন্য এটার গঠন হবে হচ্ছে এরকম, সি, উপরে একটা এই হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। তো এইটা যে বন্ড অ্যাঙ্গেল, এটা হচ্ছে 109.5 ডিগ্রি।
এরপর আমাদের যে আছে হচ্ছে sp2 অরবিটাল। তো sp2 অরবিটালের ক্ষেত্রে হচ্ছে অরবিটাল সংখ্যা হয় 3টা, অর্থাৎ একটা s ও 2টা p। তো এখানে আমাদের একটা উদাহরণ আমরা দেখতে পারি, যেমন BCl3। তো এখানে বোরনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন আসে হচ্ছে 3টা, যেহেতু এটা 13 নম্বর গ্রুপের মৌল। তো এখানে হাইব্রিডাইজেশন নাম্বার হয় হচ্ছে 1/2 × 3 + 3। এখানে কোনো চার্জ নাই, তো এগুলো আমাদের লাগবে না, 0 0। তো এখানে আসবে হচ্ছে 3, সুতরাং 3 মানে কি sp3 অরবিটাল। তো sp3 এর ক্ষেত্রে আমাদের যে এটা গঠন আসে, সরি sp3 না sp2 অরবিটাল। sp2 এর ক্ষেত্রে আমাদের যে গঠন আসে সেটা হচ্ছে এরকম আসবে, উপরে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl। তো আমরা বইয়ের মতো করে এইভাবে আঁকাইতে পারি, যেমন এখানে Cl, এখানে Cl, এখানে Cl, আর এটা হচ্ছে বোরন। তো এইভাবে নাকায় আমাদের কাছে এইভাবে আঁকালে এটা বেশি সুবিধাজনক হয়। এরপরে আছে হচ্ছে sp অরবিটাল। sp অরবিটালের ক্ষেত্রে এখানে 2টা অরবিটাল, সুতরাং একটা s এবং 1p। তো এখানে আমাদের উদাহরণ দেওয়া যায় হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন হচ্ছে 1/2 × বেরিলিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপ, এজন্য এটার হচ্ছে 2 হবে ভ্যালেন্স ইলেকট্রন, প্লাস x হচ্ছে 2টা, একযোজী পরমাণু সংখ্যা 2টা, কোনো চার্জ নাই, তো এগুলো 0 0। এখানে আসে হচ্ছে 2 মানে হচ্ছে sp। আর sp এর ক্ষেত্রে এটার গঠন হচ্ছে সরল রৈখিক, আর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আর sp2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা আমরা এখানে দেখাইনি, এখানে বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 120 ডিগ্রি। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক যেসব সংকরণ সেগুলো। এরপরে আমাদের একটা উদাহরণ দেখতে পারি। তো এই উদাহরণ দেওয়ার আগে আমাদের একটা থিওরি জানতে হবে, সেটা হচ্ছে ভ্যাসপার থিওরি বা VSEPR থিওরি। তো এই থিওরি অনুযায়ী যে লন পেয়ারের যে বিকর্ষণ সেটা হয় হচ্ছে এরকম, লন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, এরপরে আসছে হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, এটা হচ্ছে সেকেন্ডে, এরপরে হচ্ছে বিপি অর্থাৎ বন্ড পেয়ার বিকর্ষণ। অর্থাৎ এই LP-BP যখন থাকে তখন আমাদের বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। তো এইটার ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ দেখতে হবে, সেটা হচ্ছে NH3। তো NH3 এর ক্ষেত্রে H এর মান হচ্ছে 1/2, N যেহেতু 15 নম্বর গ্রুপ, তো এটার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, এরপর একযোজী হচ্ছে 3, কারণ এটা কোনো চার্জ নাই, 0 0। তো এখানে আসবে হচ্ছে 5 আর 3 8, তো 4, অর্থাৎ হচ্ছে sp3 সংকরায়ন। কিন্তু এখানে আমাদের লন পেয়ারটা হিসাব করতে হবে, লন পেয়ার হবে হচ্ছে H - X + D। তো H এর মান হচ্ছে 4, X এর মান 3, আর D এখানে নাই, এখানে কেন্দ্র পরমাণু বাদে আর কোনো দ্বিযোজী পরমাণু নাই, তো এখানে হচ্ছে 0। তো এখানে দেখা যায় একটা লন পেয়ার ইলেকট্রন আছে। তো এখানে আমাদের কোন বিকর্ষণটা হবে, এখানে হচ্ছে LP-BP বিকর্ষণ। তো LP-BP বিকর্ষণের কারণে এখানে sp3 এতে সাধারণত বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 109.5 ডিগ্রি, কিন্তু এখানে LP-BPর কারণে বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে 107 ডিগ্রি। আর এখানে যে চিত্রটা হবে সেটা হবে এরকম, এটা আমরা এইভাবে আঁকাতে পারি। এবার এইটার আরেকটা কোয়েশ্চেন যে NH4+ এর বন্ড অ্যাঙ্গেল কত। তো এইখানে NH4+ এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় হচ্ছে 1/2 × এখানে 5 + 4। এইবার এখানে যেহেতু একটা প্লাস চার্জ আছে, সেই জন্য প্লাস চার্জ যখন এখানে 1 হবে, কারণ এখানে ক্যাটায়নের চার্জ থাকে। এরপর এখানে যেহেতু কোনো অ্যানায়নের চার্জ নাই, তো এখানে 0 হবে।
তো এখানে যে অবশেষে 4 থাকে, তো কারণে এটা হচ্ছে sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন। তো sp3 এর কারণে এটা হচ্ছে ও একটা জিনিস, sp3 এর কারণে আমাদের যে গঠন সেটাকে বলা হচ্ছে চতুস্তলকীয়। sp3 হবে চতুস্তলকীয়। তো sp2 এর যে গঠন এটাকে বলা হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। এগুলোর মধ্যে পরে চার্ট করে আসলে দেওয়া আছে, ওই জন্য এখানে দেওয়া হয় নাই। আর sp এর ক্ষেত্রে গঠন দেওয়া হচ্ছে সরলরৈখিক। আর এখানে যেহেতু একটা এলপিভি বিকর্ষণ হয়েছে, তো এখানে বন্ড অ্যাঙ্গেলও কমে গেছে, আর এটার আকার হবে হচ্ছে বিকৃত চতুস্তলক। তো এরপর আমরা এখানে দেখি এখানে এলপি আছে, কোনো লন পেয়ার আছে কিনা সেটা দেখি। তো 4 - 4 প্লাস কোনো দ্বিযোজী নাই, 0। তো এখানে আবার দেখা যায় যে এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তো এই কারণে আর কি এখানে আবার চতুস্তলকীয় গঠনই থাকে এবং বন্ড অ্যাঙ্গেল থাকে হচ্ছে 109, কারণ এখানে একটা H+ প্রোটনের সাথে এখানে সন্নিবেশ বন্ধন তৈরি হয়। যেমন N, এখানে H, এখানে H, এখানে H, আর এখানে যে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে এইটার সাথে H+ এর হচ্ছে সন্নিবেশ বন্ধন তৈরি হয়, যার কারণে এখানে 109 ডিগ্রি থেকে যায় বন্ড অ্যাঙ্গেল। এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে অনেক সময় যে H2O এর বন্ড অ্যাঙ্গেল (104.5) কিন্তু H2S এর বন্ড অ্যাঙ্গেল 92 কেন? তো এইটা আমরা আগে হাইব্রিডাইজেশনটা বের করি। কারণ H2 এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হাফ ইন্টু এখানে ও হচ্ছে 16 নাম্বার গ্রুপের, এই জন্য ভ্যালেন্স ইলেকট্রন আসবে হচ্ছে 6। এরপরে হাইড্রোজেন আছে 2টা, এখানে 2 আসবে, কোনো চার্জ নাই তাই 0 0। তো এখানে আসবে হচ্ছে 4, তার মানে sp3 সংকরায়ন। আর লন পেয়ার আসবে হচ্ছে 4 মাইনাস এখানে 2টা আছে প্লাস 0, অর্থাৎ এখানে 2টা লন পেয়ার আছে। তো এই 2টা লন পেয়ারের কারণে এটার যখন এই বন্ড অ্যাঙ্গেলটা কমে হয় হচ্ছে 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি আসলে। আর এটার আকৃতি হয় হচ্ছে কৌণিক। ঠিকভাবে যখন আমরা H2S এর দেখব, হাফ ইন্টু 6 প্লাস 2, এখানেও আসবে sp3, LPও আসবে হচ্ছে 2টা, এখানেও 2টা লন পেয়ার আছে, কিন্তু এই ক্ষেত্রে আবার বন্ড পেয়ার হয় হচ্ছে 92, বন্ড অ্যাঙ্গেল 92 হয়। এইটার কারণ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যখন আকার বেড়ে যায় তখন এদের মধ্যে বিপি বিকর্ষণটা কমে যায়। কারণ আমরা হচ্ছে অক্সিজেন আর সালফার হচ্ছে একই গ্রুপ 16-এর, একটা হচ্ছে উপরে আছে একটা নিচে আছে, উপরের দিকে যত যায় তত হচ্ছে মৌলের আকার বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে অক্সিজেন সালফারের মধ্যে সালফারের আকার বড়, তো সালফারের আকার যখন বড় হয় তখন এদের মধ্যে বিপি বিকর্ষণ কমে যায়। তো কমে যাওয়ার কারণে তখন H2S এর বন্ধন কোণও কমে যায়। তো এই কারণে H2O এর ক্ষেত্রে বন্ধন কোণ আমরা দেখছিলাম যে 104.5, কিন্তু H2S এর ক্ষেত্রে বন্ধন কোণ কমে, কিন্তু এই দুইটাই হচ্ছে sp3 সংকরায়ন। এরপর আসে আমাদের হচ্ছে ইথিন ও ইথাইন অণুর গঠন। ইথিন অ্যান্ড ইথাইন।
তো আমরা জানি জৈব যৌগের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন এইভাবে হিসাব করতে হয়, CH2 এখানে কার্বনের কতগুলো সিঙ্গেল বন্ড থাকবে, সিগমা বন্ড থাকবে, এর উপর আর কি এতে হাইব্রিডাইজেশন নির্ভর করে। যেমন এটা একটু ভাঙায় লিখি, তো এইখানে একটা সিঙ্গেল বন্ড আছে, এখানে একটা আছে, আর এইখানে একটা আছে। তো এই ক্ষেত্রে ইথিনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় হচ্ছে sp2, যেহেতু তিনটা সিগমা বন্ড, এই জন্য sp2। তো sp2 এর ক্ষেত্রে কার্বনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আসে হচ্ছে 1s2, 2s2, 2px1, 2py1 আর 2pz1। তো এইখানে যেহেতু sp2, তাইলে এখানে তিনটা অরবিটাল হচ্ছে সংকরণ অংশগ্রহণ করবে। তো এইখানে হচ্ছে এই তিনটা অরবিটাল sp2 সংকরণ অংশগ্রহণ করে, আর এইটা হচ্ছে ফাঁকা থাকে। তো এইখানে এটা যখন ফাঁকা থাকে তখন এই তিনটা আরেকটা কার্বনের সাথে হচ্ছে সিগমা বন্ড তৈরি করে, আর এইটার সাথে হচ্ছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে স্পাই বন্ধন তৈরি করে। তো এইটা আমরা চিত্র আঁকাই তাহলে এটা এরকম আসে। এইটা হচ্ছে একটা কার্বন, এখানে আরেকটা কার্বনের সাথে সিগমা বন্ড তৈরি করবে। তো এইটা এখানে এরকম আসবে, এটা এরকম আসবে, আর এইখানে একটা হচ্ছে এই পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল। তো এই যে এই পি অরবিটালটা হচ্ছে এখানে থাকে, তো এই দুইটার মধ্যে হচ্ছে পাই বন্ধন তৈরি হবে। এখানে হচ্ছে একটা সিগমা বন্ড, আর এইখানে যে দুইটা ফাঁকা পি অরবিটাল ছিল, এই যে এখানে বিজোড় ইলেকট্রনযুক্ত, এই দুইটা এখানে থাকবে। এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তো এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা সিগমা বন্ড তৈরি হয়েছে, আর একটা পাই বন্ড তৈরি হয়েছে। এরপর ইথাইনের ক্ষেত্রে কীরকম হয়, ইথাইনের হচ্ছে sp সংকরায়ন। তো ইথাইনের ক্ষেত্রে হয় কি, কার্বন যখন ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1 হচ্ছে ইথাইন। তো এখানে যেহেতু দুইটা অরবিটাল, তো এখানে একটা 2ψ1 তৈরি হয়, এখানে একটা 2ψ2 তৈরি হয়। তো সাই মানে হচ্ছে সংকরণ অরবিটাল বোঝায়। তো এখানে দুইটা সংকরণ অরবিটাল তৈরি হয়েছে, তো দুইটা এরকম, আর এই দুইটা হচ্ছে পাই বন্ধন তৈরি করবে। তো এখানে দুইটা পাই বন্ধন আর দুইটা সিগমা বন্ধন। তো আমরা যদি এরকম একটা গঠনও দেখি তাহলে এখানেও দেখা যায় যে এখানে দুইটা সিগমা বন্ধন আর এখানে দুইটা পাই বন্ধন। তো এইটার আমরা যখন ডিটেলস চিত্র আঁকবো তখন এরকম আসবে। তো এইখানে হচ্ছে কার্বনের দুইটার সাথে একটা সিগমা বন্ড তৈরি হবে, এইখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড তৈরি হবে, এখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড তৈরি হবে, আর এইটার সাথে একটা পাই বন্ধন, আর এখানে আরও একটা বন্ধন থাকবে, সেটা হচ্ছে এরকম থাকবে। এইখানে আরেকটা পাই বন্ধন তৈরি হয়, এখানে দুইটা পাই বন্ধন আর এখানে হচ্ছে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। তো ইথাইনের গঠন। তো এরপরে আমরা একটা ছক এখানে বানায় রাখছি যে sp-র ক্ষেত্রে bp হলে কী হয়, lp হলে কী হয়, sp2 এর ক্ষেত্রে কী হয়, sp3 এর ক্ষেত্রে কী হয়। তো sp2 এর ক্ষেত্রে যখন একটা lp তৈরি হয় তখন এখানে সংকরায়ন হয় হচ্ছে, সংকরায়ন না, বন্ড অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 119 ডিগ্রি, তখন এটা কৌণিক হয়ে যায়। তখন এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে আর এখানে দুইটা আর কি বন্ড অ্যাঙ্গেল থাকে। এইগুলোর উদাহরণ যেমন আছে টিন ক্লোরাইড বা সালফার ডাইঅক্সাইড, এইরকম এখানে উদাহরণের গঠনও দেওয়া আছে। তো এরপরে আমাদের sp3 আমরা এইটা দেখছি, এইটাও দেখছি, এখানে উদাহরণ যেমন NH3 আছে, একটা লন পেয়ার থাকলে কি হয়। এরপরে এখানে আমাদের একটা আছে যে দুইটা যখন বন্ড পেয়ার, দুইটা লন পেয়ার থাকলে কি হয়, তখন আমরা যে H2 এর গঠন দেখছি, H2S এর গঠন দেখছি, ঠিক একইভাবে F2O আবার সালফার ডাইক্লোরাইডের গঠন একই রকম হয়। এরপরে আমাদের একটা সংকরণ আছে যে sp3d, যখন আমাদের হাইব্রিডাইজেশন অরবিটালের সংখ্যা 5 হবে তখন হবে হচ্ছে sp3d, এখন 5টা অরবিটালই তাই। আর 5টা অরবিটাল যখন লন পেয়ার থাকে না তখন এটার গঠন হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, আর এটার কোণ হচ্ছে 120 ডিগ্রি অক্ষে আর 90 ডিগ্রি হচ্ছে নিরক্ষীয় তলে। তো তখন এটার গঠন হচ্ছে যে এইরকম।
অর্থাৎ আমরা যদি এখানে PCl5 এর চিত্রটা আঁকাই তাহলে এখানে আসবে হচ্ছে P, এখানে একটা Cl, এখানে একটা Cl, এরপর এইখানে আমরা দুইটা দিব Cl আর এখানে একটা Cl দিব। তো এই ক্ষেত্রে এইখানে হচ্ছে 90 ডিগ্রি আর এই দিকে থাকে হচ্ছে 120 ডিগ্রি। এরপরে আমাদের যখন একটা লন পেয়ার থাকে তখন আমাদের হচ্ছে বিকৃত চতুস্তলক। তখন আমাদের এখানে উদাহরণ হচ্ছে SF4, এটাকে আবার সিসও বলে, মানে ঢেকি শেপও বলা হয়। তো এখানে চিত্র আমরা কীভাবে আঁকতে পারি, যে এস দিব, এখানে আমরা একটু চিত্র আঁকাই, যে এখানে আঁকাই ফার্স্টে এস, এরপর হচ্ছে এফ, এখানে একটা এফ, এখানে একটা এফ, আর হচ্ছে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন, আর এখানে একটা এফ। তো এটা হচ্ছে সিসো আকৃতির হয়, এই জন্য এটাকে বিকৃত চতুস্তলক বা সিসো বলা হয় বা ঢেকি আকৃতি। এরপর এখানে আরেকটা আছে যে তিনটা হচ্ছে বন্ড পেয়ার থাকবে আর হচ্ছে দুইটা লন পেয়ার থাকবে। তো এখানে তখন আমাদের আকৃতি হচ্ছে টি আকৃতি। এটার যে উদাহরণ হচ্ছে যেমন আন্তঃহ্যালোজেন মৌলগুলো, যেমন ClF3 বা ব্রোমিন F3, এগুলো যখন থাকে তখন আমাদের চিত্র আঁকাইতে হয় যে এইভাবে। ধরলাম PCl3ও হইতে পারে। PCl3 যখন হয় তখন আমাদের চিত্র আসে এরকম, যেমন PCl, এখানে একটা Cl, এখানে Cl, আর দুই পাশে হচ্ছে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো এটা হচ্ছে টি আকৃতির বলে, এটাকে বলা হচ্ছে টি আকৃতি। এরপরে আমাদের উদাহরণ আছে যেমন যখন sp3d এর ক্ষেত্রে দুইটা বন্ড পেয়ার থাকবে এবং তিনটা লন পেয়ার থাকবে, তখন এটার গঠন হবে হচ্ছে সরল রৈখিক আর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে যখন জেনন ফ্লোরাইড থাকবে, এটা হচ্ছে উদাহরণ, তখন এখানে জেনন আর এখানে দুই পাশে দুইটা ফ্লোরাইড থাকবে, আর হচ্ছে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন, এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন, এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন। এই কারণে এখানে যেহেতু গঠনটা আসে এরকম, এখানে এটাকে বলা হচ্ছে সরল রৈখিক গঠন। এরপর আসছে হচ্ছে যখন 6টা হাইব্রিডাইজেশন অরবিটাল থাকে তখন আসে হচ্ছে sp3d2। তো sp3d2 এর ক্ষেত্রে আমাদের গঠন হচ্ছে অষ্টতলকীয় গঠন, আর এখানে বন্ড অ্যাঙ্গেল আসে হচ্ছে 90 ডিগ্রি। এখানে একটা উদাহরণ হচ্ছে SF6। তো SF6 আমরা যখন আঁকবো তখন এইভাবে আঁকতে হবে, এস, এখানে এফ, দুই পাশে দুইটা এফ দিব, তো দুই পাশে মাঝখানে এরকম করে দুইটা এফ দিয়ে দিব। এটা হচ্ছে অষ্টতলকীয় গঠন। এরপর এখানে যখন 5টা বন্ড পেয়ার থাকবে আর একটা লন পেয়ার থাকবে তখন এটার গঠন হবে হচ্ছে বর্গাকার পিরামিডীয়। তো বর্গাকার পিরামিডীয়র ক্ষেত্রে আমাদের এখানে একটা উদাহরণ IF5। তো IF5 এর ক্ষেত্রে আমরা এভাবে আঁকাবো, এখানে একটা এফ, দুই পাশে দুইটা এফ, এরপর এখানে একটা এফ আর এখানে একটা এফ, আর নিচে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে, এটা আমরা এইভাবেও লিখতে পারি। তো এটা তখন হবে হচ্ছে বর্গাকার পিরামিডীয়, আর এটার কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি, সবগুলোই 90 ডিগ্রি হবে। এরপর আসে হচ্ছে sp3d2 এর ক্ষেত্রে যখন বন্ড পেয়ার থাকে হচ্ছে 4টা, লন পেয়ার থাকে 2টা, তখন এটার গঠন হচ্ছে বর্গাকার সমতলীয়। তো এখানে আমরা জেনন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি, তখন এটা হচ্ছে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, আর এখানে একটা ফ্লোরিন, আর দুই পাশে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। এরপরে আসে হচ্ছে sp3d3। এটা হচ্ছে যখন 7টা অরবিটাল থাকবে তখন হচ্ছে আমাদের এই হাইব্রিডাইজেশন হবে। তো এই ক্ষেত্রে আমাদের গঠন হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, আর বন্ড অ্যাঙ্গেল থাকে হচ্ছে 72 ডিগ্রি একটা অক্ষে, আর একটা হচ্ছে নিরক্ষীয়তে। তো এইটা আমাদের চিত্র হয় হচ্ছে এরকম। IF7 হচ্ছে উদাহরণ, জেনন F6ও উদাহরণ। তো এইটার ক্ষেত্রে আমাদের চিত্র এরকম আসে, এখানে একটা এফ, এখানে এফ, এখানে এফ, নিচে একটা এফ দিব, এরপর এখানে, এখানে, আর এখানে এফ। এরপরে আর কি আমরা তিনটা আর কি যেগুলো বেশিরভাগ সময় আসে এখান থেকে সেগুলো দেখব। এটা হচ্ছে জেনন ফ্লোরাইড, হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইড, হচ্ছে জেনন হেক্সাফ্লোরাইড। তো জেনন ফ্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে হাইব্রিডাইজেশন হয় H = ½ × 8 + 2। যেহেতু এটা হচ্ছে 18 নম্বর গ্রুপে, তাই এটা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে হচ্ছে 8, আর 2 - 0 + 0, তাহলে এখানে আসবে হচ্ছে 5, অর্থাৎ 5 মানে কি sp3d অরবিটাল। আর এখানে হচ্ছে L হবে কি 5 - 2 + 0, অর্থাৎ 3টা লন পেয়ার থাকবে। তো এখানে 5টা সংকর অরবিটাল থাকার কারণে এটা আকার হওয়ার কথা ছিল ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়।
ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। কিন্তু এখানে যেহেতু 3টা লন পেয়ার ইলেকট্রন আছে, তো এখানে বিকর্ষণজনিত কারণে এটার আকার হচ্ছে সরল রৈখিক। বর্ন অ্যাঙ্গেল হবে হচ্ছে 180 ডিগ্রি। আর এটার চিত্রটা হবে এরকম, জেনন উপরে একটা এফ, নিচে একটা এফ, আর 3টা মুক্তজ ইলেকট্রন, এরকম একটা উপর দিয়ে একটা, আর এখান থেকে একটা। এরপরে আমাদের থাকে হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইড। এখানে হাইব্রিডাইজেশন হয় হচ্ছে 1/2 × 8 + 4, তো এখানে আসে হচ্ছে 6, অর্থাৎ 6 মানে হচ্ছে sp3b2। আর লন পেয়ার আসে হচ্ছে 6 - 4, মানে হচ্ছে 2টা লন পেয়ার থাকে। তো এখানে যেহেতু 6টা হাইব্রিডাইজড অরবিটাল, তো এইটার আকার হওয়ার কথা ছিল হচ্ছে অষ্টতলকীয়। কিন্তু এখানে 2টা লন পেয়ারের বিকর্ষণজনিত কারণে এটার আকার হয় হচ্ছে সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার হয় এবং এটার বর্ন অ্যাঙ্গেল হয় হচ্ছে 90 ডিগ্রি। তো এটা আমরা যদি গঠনটা দেখি তাহলে এরকম আসবে, জেনন, এখানে একটা ফ্লোরাইড, এখানে একটা ফ্লোরাইড, এখানে একটা ফ্লোরাইড, এখানে একটা ফ্লোরাইড, আর এখানে একটা মুক্তজোড়, এখানে একটা মুক্তজোড়। তো এইখানে যেহেতু এরকম আসে অনেকটা স্কোয়ারের মতো আসে, তাই এটাকে বলা হচ্ছে সমতলীয় বর্গাকার। আর লাস্ট যেটা সেটা হচ্ছে জেনন হেক্সাফ্লোরাইড। তো এইটার ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন আসে হচ্ছে 1/2 × 8 + 6, তো 14, 7। তো 7 আসার কারণে হবে হচ্ছে sp3d3। আর লন পেয়ার হবে হচ্ছে l = 7 - 6 একটা। তো এখানে যেহেতু 7টা সংকর অরবিটাল, তো এইটার গঠন হওয়ার কথা হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এখানেও একটা লন পেয়ার আছে, কিন্তু এটার গঠনের কোনো চেঞ্জ হয় না, কারণ এখানে যেহেতু এখানে হচ্ছে তোমার 7টা বিপি আছে এবং একটা লন এলপি আছে। তো এই 7টা বিপির কারণে লন পেয়ারটা এই গঠনের কোনো চেঞ্জ করে না, এটা উপরে বা নিচে এক কোণায় পড়ে থাকবে। তো এটার গঠন হবে হচ্ছে এরকম, জেনন, উপরে ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন, দুই পাশে 2টা, এখানে একটা, মাঝখানে একটা, আর এখানে আর একটা, আর এখানে এক কোণায় হচ্ছে এই মুক্তজোড় ইলেকট্রনটা পড়ে থাকবে। তো এটার গঠন হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। আর এটার বর্ন অ্যাঙ্গেল হবে হচ্ছে তোমার অক্ষীয় দিকে হচ্ছে 72 ডিগ্রি, আর নিরক্ষীয় দিকে হচ্ছে 90 ডিগ্রি। তো আজকে আমাদের হাইব্রিডাইজেশন টপিকটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।